আই এম টেলিং রিয়েলিটি। অন দ্য আদার হ্যান্ড উনি ব্যর্থ। কোথায় ব্যর্থ? আপনি হাদিকে গুলি মারলো, সে নাকি বর্ডার ক্রস করে চলে গেল। আপনি মা মেয়েকে হত্যা করলো মোহাম্মদপুরে, সেখানে সেই কাজের মেয়ে স্কুল ড্রেস পরে বের হয়ে গেছে, তাকে 2 দিনে গ্রেফতার করা গেলে হাদি হত্যাকারীকে গ্রেফতার করা হবে না কেন? নাম্বার 1। নাম্বার 2, অস্ত্র নাকি রিকভার হচ্ছে না, সরকার ব্যর্থ। ওকে, আবার কোন নেতা বলছেন আমাদের কথায় থানার ওসি উঠবে বসবে, আমরা যা বলবো তাই করতে হবে। এবং আমরা এও জানি যে রাজনৈতিক দল দের প্রভাব কি, সে যে কোনো একজন 3টা বড় দলের কথা যদি আমি বলি, তারা যে কোনো এসপি সাহেব বলেন, ওসি সাহেব বলেন, আইজিপি সাহেব বলেন, প্রশ্ন করতে পারে এবং প্রশ্ন করলে তারা উত্তর দিতেও মোটামুটি অনেকটা বাধ্য। কেন? এটা হলো প্রভাব। তাহলে আমার বক্তব্যটা হইলেই এই যে অস্ত্র উদ্ধার হইল না, পারলো না, সরকারের ব্যর্থ। আমি একমত সরকারের ব্যর্থতা, কিন্তু পাশাপাশি সত্যটা কি আমরা বের হইতে পারছি নাকি ব্লেম গেম নিচ্ছি? আমরা ব্লেম দিচ্ছি শুধু। তা না হলে রাজনীতিবিদরা কি প্রশ্ন করতে পারতো না? 8 মাস ধরে তাদের সাথে ওঠা বসা করছে, অস্ত্র উদ্ধার হচ্ছে না কেন? মাননীয় উপদেষ্টা আপনি বলেন, আপনি কি অস্ত্র উদ্ধার করতে নিষেধ করছেন নাকি? বলেন, ওনাকে একটা জবাব দিতে হইতো। হয় বলতেন আমি কথা বলছি অস্ত্র উদ্ধার করতে, তারা আমার কথা শোনে না। আবার উল্টা দিকটা আসেন, আর্মি চিফ বলেন, পুলিশের আইজিপি বলেন, তাদেরকেও প্রশ্ন করতে পারতেন, আপনারা মাঠে আছেন, ম্যাজিস্ট্রেসি পাওয়ারনি, আর্মি মাঠে আছে, অস্ত্রটা উদ্ধার হচ্ছে না কেন? এটা কি প্রধান উপদেষ্টা আপনাকে নিষেধ করেছে কেন? যদি কেউ স্বাধীনতার কথা বললে দোষর হয় সে না, কিন্তু কেউ যদি বলে যে অমুক দলকে কেন আনা হবে না, এটা আরেকটা চাপ। ইনক্লুসিভ নির্বাচন বলতে তাদেরকে আনা হবে, এটা আরেকটা চ্যাপ্টার। আচ্ছা, আমি ওটা বলছি না। আপনি এই যে ট্যাগ লাগানো, কোনো ফর্মে আপনি ট্যাগ লাগাইতে পারবেন না। এখন আসেন, এই যে আপনার ওই যে আমাদের বক্তব্যটা কোথায়, এই এখন এই বয়ানটা আসলো কেন? ধরেন সিম্পল একটা কথা আপনাকে বলি, আমরা জুলাই আন্দোলন সবাই করছি তো ভাই, আপনি তো করছেন, যে ফর্মে করেন, এই ঘরে একটা ডায়লগ দিয়ে করেন, না না একটা ডায়লগ দিয়ে করেন, 2টা লাইন লিখে করেন, করছেন তো? না, উনি একেবারে ফ্রন্ট লাইনে। আমি বলছি আপনি সবাই করছেন, যে সবাই যেমন কইরা থাকি, তাহলে জুলাই সনদের আইনি ভিত্তি নিয়ে তো এত বিতর্ক হওয়ার কথা ছিল না। ভেরি সিম্পল, সবাই একমত। এটার জন্য পৃথিবীর সাথে আমার যোগাযোগ বিচ্ছিন্ন হবে না, আমার পৃথিবীর সাথে ফরেন পলিসি চেঞ্জ হবে না, আমার টোটালটা ইন্টারনাল। আমরা কি পারছি জুলাই সনদের আইনি ভিত্তি দিতে পারিনি। তার মানে কি, বিপ্লব যেটা করা হয়েছিল সেটা 8 তারিখে ওত নেওয়ার পর থেকে এটা চলে গেছে। এটা চলে যাওয়ার আরো কতগুলো লক্ষণ, যাদেরকে আমরা সরাইছি, এখানে আমি কারোর পক্ষে বিপক্ষে বলছি না, তার একটা অংশ আজও রয়ে গেছে। যিনি রাষ্ট্রপতি, তিনি সম্প্রতি বলছেন যে ফেব্রুয়ারি মাসে উনি চলে যাবেন, এবং উনি খুব অপমানিত বোধ করতেছেন। মানে দীর্ঘ 16 মাস উনি অপমানিত বোধ করেন নাই, এই তফসিল হওয়ার পরে অপমানিত বোধ করতেছেন, এই মানে যেগুলো হাস্যকর। তারপরে যে আসেন এই হাদির যে হত্যার চেষ্টা, এই চেষ্টা থেকে কি বার্তা দেয়? নাম্বার 1, নির্বাচনটা একটা তফসিল দেওয়া হয়েছে, তফসিলের পরে এই ঘটনা ঘটল। নির্বাচনটা চায় কারা? যেই চাক, যিনি মনে করেন যে নির্বাচন হইলে আমরা ক্ষমতায় আসবো, 1 নম্বর। 2 নম্বর, যারা রাজনৈতিক প্রকৃত দল, যারা নির্বাচনকে বিশ্বাস করে, তারা মনে করেন নির্বাচন একটা হওয়া উচিত। এটা অযৌক্তিক নয়, যৌক্তিক। তারপরেও বেশি গুরুত্ব তাদের কাছে যে নির্বাচনটা হইলে যারা বিজয় লাভ করবে, এটা যারা মনে করেন, এবং তারা যে কোনোভাবেই হোক, ইউনূস সাহেব ফেব্রুয়ারিতে নির্বাচন দিচ্ছেন, ওই পর্যন্ত কিভাবে গিয়ে আমরা নির্বাচনটা করতে নিতে পারি, এটা হলো তাদের প্রধান লক্ষ্য। তাহলে নির্বাচন বানচাল করতে চায় কারা? দ্বিতীয় আসেন, এই ইউনূস সাহেবকে দেখেন, কথাটা বোঝার চেষ্টা করেন, নির্বাচন ফেব্রুয়ারিতে হবে, ইউনূস সাহেবকে ফেব্রুয়ারি পর্যন্ত সহ্য করতে পারতেছে না যে শক্তিটা, সেই শক্তি নির্বাচন বানচাল করতে চাচ্ছে না। সে চাচ্ছে এমন একটা পরিস্থিতি যাতে ইউনূস সাহেব যেতে বাধ্য হন। আচ্ছা, কেননা ইউনূস সাহেব অপসারণ হবেন নির্বাচনের মাধ্যমে গেলে ফেব্রুয়ারিতে। এখন এই ফেব্রুয়ারি পর্যন্ত যদি ধৈর্য ধরে সব শক্তি, যারা পরাজিত শক্তি, তাদের সাথে যদি রিভেঞ্জের ব্যাপার থাকে, তাহলে তারা ফেব্রুয়ারি পর্যন্ত তাকে নাও মানতে পারে। আর রাজনৈতিক দলের ভিতরে যদি কেউ থেকে থাকে যে ইউনূস সাহেব থাকলে তাদের কিছু প্রভাব থাকে, তারা সে বিরোধিতার ভিতরে থাকতে পারে। কিন্তু তার চেয়ে বড় কথা হচ্ছে যে ফেব্রুয়ারি পর্যন্ত ইউনূস সাহেবকে রাখতে চায় না যারা। কারণ নির্বাচন যারা চায় না, যে রাজনৈতিক দলগুলোর ভিতরে অ্যাক্টিভ দল যদি আমি ধরি, তারা নির্বাচন না চাইলেও ইউনূস সাহেবের অপসারণ চায় না। তারা চাচ্ছে ইউনূস সাহেব লম্বা সময় থাকুক, ফর এক্সাম্পল। আর যে বিজয়ী হবে সে চাচ্ছে নির্বাচনের মাধ্যমে ইউনূস সাহেব চলে যাক। তাহলে চায়না কে? চায়না হলো ইউনূস সাহেবকে যারা মানে একেবারে প্রতিশোধমূলক রাজনীতি যারা করতে চায়, তারা ইউনূস সাহেবকে সরাইতে চায়। আর সেটা সরানোর প্রক্রিয়া একটাই, এমন পরিস্থিতি করা যেই পরিস্থিতি নির্বাচন পরাজিত শক্তি, নির্বাচন বানচাল হতে পারে যদি হয়। কারণ এখানে অপসারণ টার্গেট হইল ইউনূস সাহেব। এই কারণে আমি বলি। এইবার আসেন
ছাত্রদের যে নতুন দল করলো, এনসিপি। আমরা তো জুলাই আন্দোলনের পক্ষে, উনি আমি সবাই তো, সব যদি জুলাই আন্দোলনের পক্ষে থাকি, তাহলে ছাত্রদের নতুন দল করতে হইলো কেন? কেন করতে হইলো? ছাত্ররা তো কোনো একটা দলের সাথে মিশে যেতে পারতো। তার মানে কি এখানে কি আস্থার অভাব? যে জুলাইয়ের পক্ষে কারা বিপক্ষে কারা? তা নাহলে আপনি বলেন, উনি তো কোনো রাজনৈতিক দল করেন না, ফর এক্সাম্পল আমি দল করি না, আমার কাছে কেউ দল করতে আসবে না, বাট আমরা আন্দোলন দেখছি বা আমরা আন্দোলন টকশোতে আমরা করছি, এটা আন্দোলন। কিন্তু এই যে নতুন ছাত্ররা দল গঠন করলো, এই যে দল গঠনটার দায় কাদের? এই তারা দল গঠন করতে গেল কেন? আস্থাহীনতার সংকটে। এবং সেটা কিসের প্রক্রিয়ায়? সেটা হলো 5ই আগস্টের পর থেকে অ্যাক্টিভিটিস দেখছে, যে রাজনৈতিক দলগুলো মাঠে অ্যাক্টিভ, তাদের অ্যাক্টিভিটিস দেখে তারা শুরুতেই বুঝে ফেলছে যে আমাদের সাথে সেট হবে না, মানে পরিবর্তনের কোনো ইশারা বা ইঙ্গিত দেখা পায় না। যায় না। কেননা জুলাই সমাজের আইনি ভিত্তি নিয়ে প্রশ্ন ওঠাও। দিল্লি নয় ঢাকা, আবার কেউ বলেন পিন্ডি নয় ঢাকা। কিন্তু কোশ্চিন হচ্ছে স্বাধীনতার এই 55তম পূর্তি উপলক্ষে আমরা এখনো পর্যন্ত বাংলাদেশ যে ঢাকা ঢাকা এই কথাটা কিন্তু আমরা এখনো বলি না। হ্যাঁ, সেই ক্ষেত্রে আমি যেটা মনে করি যে আপনি যে কোশ্চেনটা করছেন এই কোশ্চেনের সাথে আমি রিলেট করি যে স্বাধীনতা, মহান স্বাধীনতা যুদ্ধ নিয়ে ধরেন আমরা দেখছি যে 5ই আগস্টের পরে একটা কথা আসছে আমরা দ্বিতীয় স্বাধীন হয়েছে বাংলাদেশ। কোশ্চেনটার ভিতরে কিন্তু অনেকগুলো রহস্য লুকায়িত, সেটা আমি বলি কেন রহস্য লুকায়িত। 1971 সালে বলা হয়েছে সাম্য, মানবিক মর্যাদা এবং সামাজিক ন্যায় বিচার। আর 5ই আগস্টের যে আন্দোলনের স্পিরিট সেটি ছিল মূলত বৈষম্যহীন একটি সমাজ ব্যবস্থার বিনির্মাণ। কোশ্চিন হচ্ছে যে কখনো কখনো আমি আমার মতো করে আমি যে রাজনৈতিক আদর্শে বিশ্বাস করি সেই ধারাবাহিকতায় আমি কখনো কখনো একটি কথা বলে থাকি যে আমি 5ই আগস্ট হচ্ছে নতুন, তার মানে 1971 সালে আমার যে অবস্থান বা আমার যে ভূমিকা সেটি কিন্তু কোশ্চেনেবল। ওই কারণে আমি কিন্তু 5ই আগস্ট বলি দ্বিতীয় স্বাধীনতা। এখন কোশ্চেন হচ্ছে যে ওই সময় আপনার গ্লোরিয়াস কোনো ভূমিকা নাই, তো সঙ্গত করেন আপনি 5ই আগস্টকে তো গুরুত্বপূর্ণ মনে করবেন। কিন্তু আবার যাদের 1971 সালে মহান মুক্তিযুদ্ধ গ্লোরিয়াস ভূমিকা আছে তারা ওটাকে যেরকম ধারণ করে এবং 5ই আগস্টকে তারা ধারণ করে, তো এই দুটিকে তারা সমন্বয় করতে চায়। এখন 1971 এই যে 5ই আগস্টে যারা ভূমিকা রেখেছে তারা তো 1971 মুক্তিযুদ্ধ দেখে নাই, আপনি ওটাকে টোটালি মেলাইন করতে পারেন। আমি বলছি যে জাতি গঠনে আপনি ঐক্য এবং এক ধরনের ইন্টিগ্রেশন তৈরি করবেন, কনসেনসাস তৈরি হবে, কিন্তু পাশাপাশি এটা তো আপনি ইতিহাস থেকে একদম ডিলিট করবেন না। আপনি লক্ষ্য করবেন যে এই হাসিনার পতনের আগ পর্যন্ত আপনি যখনই ইসলামিক মূল্যবোধ এবং এই কথাগুলো আপনি তুলে ধরবেন তখনই আপনাকে এক ধরনের ট্যাগ লাগানো হয়েছে। ট্যাগটা কি? এটা হয়তো জঙ্গি, অথবা এটা ইসলাম বিরোধী, অথবা বাংলাদেশের জিহাদি, এরকম একটা ঘটনা আসছে। 5ই আগস্টের পরে এসে আপনি দেখবেন যে যখন আপনি মহান মুক্তিযুদ্ধের কথা বলবেন, 16 ডিসেম্বরের কথা বলবেন, 26শে মার্চ স্বাধীনতার কথা, তখন আপনাকে ট্যাগ লাগাবে ফ্যাসিস্টের। তো এই যে দুটি ট্যাগ লাগানো, এই ট্যাগ লাগানো এখানে উদ্দেশ্য প্রণীত। আমি একজন মুসলমান হিসেবে, বাংলাদেশের 92% মুসলিম অলমোস্ট, আমি একজন মুসলমান হিসেবে ইসলাম আমার রাষ্ট্রধর্ম হিসেবে আমার মূল্যবোধ থাকবে। একই সাথে আমি মহান মুক্তিযুদ্ধে যে যারা ভূমিকা রেখেছে, যারা ত্যাগ স্বীকার করেছে, জীবন দিয়েছে, আমি তাদেরকে রেসপেক্ট করি এবং তাদের ত্যাগটাকে আমি শ্রদ্ধার সাথে স্মরণ করি। আমি ওই জায়গাতে বলি স্বাধীনতার পর থেকে আপনি দেখবেন একটা চেতনা বিক্রি হয়েছে, যেটা বলা হয়েছে যেটা ফ্যাসিস্ট সময় তারা বলছে তারাই একমাত্র দেশের ধারক বাহক। আলটিমেটলি বিষয়টা এরকম, এটি এরকম না। আপনি সাধারণ মানুষ, কৃষক, শ্রমিক যারা মুক্তিযুদ্ধে ভূমিকা রেখেছে তাদেরকে আপনি মেলান করেছেন। ইভেন আমি আগেও বলেছি জিয়াউর রহমান আপনার স্বাধীনতা ঘোষণা দিয়েছে, রিভোল্ট করেছে, তাকে আপনি পাকিস্তানের চর হিসেবে আখ্যায়িত করেছেন। এটা গেল এক। ইদানিং আপনি দেখবেন এখন যেটা আসছে সেটা হচ্ছে যে আমি গতকালকে একটা অনুষ্ঠানে দেখলাম, আপনি দেখুন যার যে ভূমিকা সেটিকে অব্যাহত রেখে বা সেটিকে অক্ষুণ্ণ রেখে আপনি দেশ গঠনে ভূমিকা রাখবেন এবং আপনার যদি অতীতের কোনো ভুল ভ্রান্তি থেকে থাকে সেটিকে আপনি মাথায় নিয়ে জনগণের আস্থা অর্জন করা, জনগণের কাছে যাওয়া এবং জনগণের ম্যান্ডেট নেওয়ার জন্য, অর্থাৎ আমি যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে ফ্যাসিস্টের পরে সকল রাজনৈতিক দল একটা ঐক্যমত আসার কথা। অর্থাৎ আমরা জনগণের লিগ্যাসিটাই, শেখ হাসিনা ছিল কিন্তু শেখ হাসিনার কোনো লিগ্যাসি ছিল না, আমরা লিগ্যাসির মধ্যে দিয়ে রাষ্ট্র ক্ষমতায় যেতে চাই বা রাষ্ট্র শাসন করতে চাই, রাষ্ট্রের দায়িত্ব পালন করতে চাই। দুর্ভাগ্য হচ্ছে এইটি কিন্তু আমরা না, এটি সময় কিন্তু খুব বেশি আমাকে দেওয়া হচ্ছে না, আমি বলি এটি কিন্তু এটিতে যেটা হচ্ছে এই যে বিভাজনটা, আমি মনে করি যে এই হাদিকে এই আক্রমণের মধ্য দিয়ে রাজনৈতিক দলগুলোর ভিতরে যে অবিশ্বাস তৈরি করার যে পরিকল্পনা যাদের, তারা কিন্তু সেটা অনেকটা সক্ষম হয়েছে। এখন রাজনীতিবিদরা যদি এটা উপলব্ধি করেন, আমার কাছে মনে হয় শেখ হাসিনা যাওয়ার পরে যখন ওই জায়গাটা ফাঁকা হয়েছে ধরেন রাষ্ট্র ক্ষমতার, তখন প্রত্যেকে টার্গেট নিয়েছে ওই ক্ষমতায় কীভাবে যাওয়া যায় এবং সেটি যেন তেন উপায়ে হোক, অথবা একজনকে
ন্যারেটিভ তৈরি করে হোক। আমার কথা হচ্ছে, আমার যদি কোনো ভুল থাকে আপনি সেটা তুলে ধরতে পারেন, কিন্তু আমার সকল গ্লোরিয়াস ঘটনাগুলোকে আপনি মেলাইন করবেন, এই যে কথাটা, তখন তো কাউন্টার চলে আসবে। আমি সে দৃষ্টিকোণ থেকে যেটা বলি, কারণ এখানে ফ্যাসিস্টকে কিন্তু পথ উন্মুক্ত করবে তারাই যারা এই জিনিসটা নিয়ে খুব বেশি মাত্রায় ন্যারেটিভ তৈরি করবে, নেগেটিভ ন্যারেটিভ। আমি সেই দৃষ্টিকোণ থেকে বলি যে 2024-এর 5ই অগাস্ট যারা জীবন দিয়েছে তারা কিন্তু চেয়েছে একটা বৈষম্যহীন সমাজ এবং এমন একটি রাষ্ট্র ব্যবস্থা, যে রাষ্ট্র ব্যবস্থা হবে জনগণের, এমন একটি রাষ্ট্র যেখানে জনগণকে ক্ষমতায়ন করা হবে। এবং এই প্রতিযোগিতায় যে রাজনৈতিক দলগুলো তারা জনগণের কাছে যাচ্ছে, সেটির প্রতিযোগিতা আপনি অংশগ্রহণ করেন, আপনি এটিকে শত্রু মনে না করে প্রতিপক্ষ মনে করেন। এখন আমি যদি শুরুতে বলি, দেখবেন যে এই ন্যারেটিভগুলো কিন্তু 5 আগস্টের পরে তাৎক্ষণিকভাবে হচ্ছে তা না, কিছুদিন পর থেকে শুরু হচ্ছে, এটি অব্যাহতভাবে আছে। আমি আশা করব এই বিজয়ের এই মাসে যেমনটি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান তার রাজনৈতিক যে দর্শন 19 দফা, সেখানে সকল রাজনৈতিক দলকে নিয়ে, সকল পক্ষকে নিয়ে দেশ গঠনে যেমন ভূমিকা রেখেছেন, এবং একইভাবে অপরাপর বাংলাদেশের সকল রাজনৈতিক দল এই একটা নীতির মধ্য দিয়ে তার রাষ্ট্র ক্ষমতার রাষ্ট্র পরিচালনা করবেন এবং জনগণকে আসলে একটা সুন্দর বাংলাদেশ উপহার দিবেন, এটি আমার প্রত্যাশা। অ্যাডভোকেট আবু হেনা রাজ্জাকি, যে প্রসঙ্গটি ছিলাম আমরা, সেখানে বলা হচ্ছিল হাদিকে হত্যা চেষ্টা প্রসঙ্গে যে বিষয়টি ছিল, যে এটি কি নির্বাচন বানচালের কোনো উদ্দেশ্যে করা হয়েছে কিনা। আরেকটি ব্যাপার বলা হচ্ছে যে ট্যাগিং এর রাজনীতি শুরু হয়েছে আবার নতুন করে, আগে যেমন পক্ষ বিপক্ষ ছিল, এখন আবার কেউ মুক্তিযুদ্ধের কথা বললেই সে ফ্যাসিস্টের দোষ। আমি একমত, আমি সেটা তো বলেছি। এখন আবার একটা ট্যাগিং শুরু, মানে 53-54 বছর পর আবার কেন আসলো স্বাধীনতার পক্ষে চুপের বিপক্ষে? স্বাধীনতা বাংলাদেশের, বড় স্বাধীনতার কথা বললেই দোষর হয়ে যায়। দোষর মানুষ আছে এই দলে, কিন্তু তা সেরকম মেজর আখতারুজ্জামান, উনি আবার দেখা গেল জামায়াত ইসলামীতে যোগ দিয়েছে, এটিও এক ধরনের আলোচনার খোরাক তৈরি হয়েছে সার্বিকভাবে, সেটিও যদি আলোচনা করতে চান। হ্যাঁ, ধন্যবাদ আপনাকে। আপনার এই প্রশ্নের জবাবের আগে আমি রাজ্জাকি ভাইয়ের কয়েকটা কোশ্চেন দিতে চাই। রাজ্জাকি ভাই না, খুব ভালো বলেছেন। সেটা হচ্ছে যে আপনার এই যে পক্ষ, নির্বাচনের পক্ষ এবং নির্বাচনের ভালো ব্যাখ্যা দিয়েছেন। এখানে আমি যেটা মনে করি কি, প্রফেসর ইউনূস অন্তর্বর্তীকালীন সরকারের যে উনি যে কমিটমেন্টে দিয়েছেন, আমি তো মনে করি যে ধারাবাহিকভাবে প্রত্যেকটি জিনিস উনি রাখার চেষ্টা করেছেন। উনি সফলতার কিছু কথা বলেছেন এবং কিছু ব্যর্থতার কথা বলে আমি ওনার সাথে একমত। এখানে একটা জিনিস আপনি দেখবেন, সেটি হচ্ছে যে নির্বাচন 5 আগস্টের পরে যেটা ফ্যাসিস্ট সরকার তো চাবে যে বাংলাদেশ অস্থিতিশীল হোক, নির্বাচন না হোক, এটা কোনো সন্দেহ নেই, এটা তো দৃশ্যমান, রাইট, এটা নিয়ে কোনো বিতর্ক নেই। কিন্তু প্রশ্ন হচ্ছে অদৃশ্য কিছু ঘটনাও তো এখানে ঘটেছে নির্বাচন যাতে না হয়। তাহলে আমি কি ধরে নিব দৃশ্যমান এই পক্ষের সাথে অদৃশ্যমান পক্ষের একটা সংযোগ রয়েছে? কেন? আপনি দেখবেন যে দেখেছি তো আমরা যে আপনি পিআর থেকে শুরু করে, গণভোট থেকে শুরু করে, আপনার স্থানীয় নির্বাচন থেকে শুরু করে এই প্রসঙ্গগুলো তো আসছে এবং মাঠে ময়দানে এটা নিয়ে তীব্রভাবে কিন্তু আলোচনা হচ্ছে। ফাইনালি প্রফেসর ইউনূস সরকারের যে নেতৃত্বে যে নিচে নামতে পারে এবং তাদেরকে কখনো কখনো ব্যবহার করা হচ্ছে, মনে হচ্ছে যে এই ছাত্র এই এনসিপি দল গঠন করা, তাদেরকে নিয়ে তাদের উপরে সওয়ার হয়ে কিভাবে রাষ্ট্র ক্ষমতায় যাওয়া যায়, এই চক্রটা কাজ করেছে, কোনো সন্দেহ নেই। এবং এটা যখন জনসমক্ষে গিয়েছে, তাদের আপনি বলবেন যে তারা দুর্নীতির ক্ষেত্রে, দুর্নীতি তো বাংলাদেশের শুরু থেকে ছিল, এখনো রয়েছে। আপনি এটা এই যে সংস্কৃতিটা আপনি রাতারাতি তো পরিবর্তন করতে পারবেন না, কিন্তু আমরা তো দুর্নীতি মুক্ত বাংলাদেশে চাই। এখন সেই জায়গাতে যারা এই স্পিরিট নিয়ে আন্দোলন করেছে, তাদের পক্ষ থেকে যদি এই জিনিসগুলো চলে আসে, তখন অটোমেটিক্যালি কিন্তু জনগণের কাছে তাদের অংশগ্রহণ বা অ্যাকসেপ্টেন্সটা কিছুটা হলো ম্লান হয়ে যায়, এবং সেটি হয়েছে। আমি তারপরও আমি তাদের প্রতি, এই ছাত্রদের প্রতি, কারণ আমি ব্যক্তিগতভাবে মনে করি যে এই অংশটা আমরা চেয়েছিলাম একটা অ্যালাইভ থাক, কারণ রাজনৈতিক নেতাদের প্রতি তাদের এমন কিছু মেসেজ যাবে এই ছাত্রদের মধ্য থেকে, যাতে আপনারা অনেক ছাত্র আছে, যাতে রাজনীতিতে একটা গুণগত পরিবর্তন আসে, এটা কিন্তু আমাদের প্রত্যাশা। আমরা চাই এই এনসিপি অ্যালাইভ থাকে এবং কার্যকর থাক, ফলে রাজনীতিবিদদের ভিতরে এক ধরনের মেসেজ তারা দিতে পারবে, এটা আমাদের প্রত্যাশা ছিল। এখন আপনি আসেন, সেটি হচ্ছে ফ্যাসিস্ট ডে 1 থেকে বর্তমান সরকার, আমি এই জায়গাতে দৃষ্টি দিতে চাই, ফ্যাসিস্টের যে অংশটা বিভিন্ন প্রশাসনে বিভিন্ন স্তরে স্তরে ছিল, এটাকে কিন্তু অবমুক্ত করা হয় নাই, এবং ফলশ্রুতিতে আপনার একটা কথা আছে, হিট দ্য আয়রন হোয়েন ইট ইজ হট, ওই সময়টা কিন্তু এই হিটটা করা হয় না। এখন তাদের ডালপালা অনেক বেড়েছে, তারা কোনো না কোনো রাজনৈতিক আশ্রয়ে অংশ নিয়েছে এবং তারা এখন তাদেরকে সেভ করার চেষ্টা করে, এটা বাস্তব। শেখ হাসিনা তো পালিয়েছে একটা গ্রুপ নিয়ে, কিন্তু শেখ হাসিনার যে অন্যান্য অনুষঙ্গ তারা তো বাংলাদেশ রয়েছে। সুতরাং এইটা গভর্নমেন্টের আমি ব্যর্থ মনে করি। এখন গভর্নমেন্ট হয়তো বলবে যে তাহলে প্রশাসন চলতো কিভাবে, ডেফিনেটলি চলতো। আপনি দেখবেন যে যারা এই দোষর ছিল, আপনি তাদেরকে কিন্তু ওই প্রশাসন থেকে অ্যাট এ গ্লান্স ওভারনাইট কিন্তু পরিবর্তন করা হচ্ছে, যেটা হয় নাই।
এবং আরেকটি জিনিস হচ্ছে সামরিক বাহিনীর ভিতরে যে ডিগনিটিটা, স্বাধীনতা সার্বভৌমত্বের যে প্রতীক, এটাও কিন্তু ধ্বংসপ্রাপ্ত হচ্ছে। যার ফলে আপনি দেখবেন সামরিক বাহিনীকে নিয়ে যে সমস্ত কমেন্ট করা হচ্ছে, যেটা আমি আমার লাইফে কখনোই শুনি নাই, এটা তো হয়েছে এবং এটা আমাদের কষ্ট দেয়। কারণ এটা তো সকল তর্ক বিতর্কের ঊর্ধ্বে কিন্তু সেনাবাহিনী ছিল। এখন সেনাবাহিনী তো মুষ্টিমেয় কিছু ব্যক্তি, আপনি অ্যাজ এ হোল পুরো সেনাবাহিনীকে এর জন্য দায়ী করতে পারেন না। আপনার কোশ্চিনে আসি, অনেক আলোচিত ব্যক্তি এবং উনি একজন ফ্রিডম ফাইটার, আমি তার প্রতি সকল শ্রদ্ধা রেখে কথা বলতে চাই। উনি একটি রাজনৈতিক দলে অংশগ্রহণ করেছেন, যেটা আপনি উল্লেখ করেছেন, বাংলাদেশ জামাত ইসলামী। এখন কোশ্চেন হচ্ছে, এই জুলাই অগাস্টের যে আন্দোলন, এই আন্দোলন নিয়ে উনি কিন্তু ন্যারেটিভ তৈরি করেছিলেন। এই আন্দোলনটা হচ্ছে রাজাকারদের আন্দোলন, আচ্ছা, কোট আনকোট উনি বলেছেন এটা মিডিয়াতে। তাহলে উনি 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 একজন মৃত্যুযোদ্ধা হিসেবে উনি যখন একটা রাজনৈতিক দলে যোগদান করেছেন এবং করার পরে উনি কিন্তু বলেছেন মিডিয়াতে যে আমি জামাত ইসলামে যোগদান করলাম হচ্ছে, আমি জিয়াউর রহমানের রাজনীতি করতেন, বেগম খালেদা জিয়ার কথা উল্লেখ করেছেন, আমি তারেক রহমানের রাজনীতি করতে চাই না, এটা হচ্ছে ওনার কথা। তার মানে ওনার ক্ষোভ, আচ্ছা, ওনার একটা ক্ষোভের বহিঃপ্রকাশ হচ্ছে অন্য একটা দলে অংশগ্রহণ করা, এবং ওনার মতো একজন ফ্রিডম বঞ্চনার থেকে এই ক্ষোভ, রাইট। এবং আমি মনে করি যে উনি ওনার যে ক্ষোভের বহিঃপ্রকাশ, এটা একটা দলে উনি গিয়েছেন। এখন কোশ্চেন হচ্ছে, যে দলটা তাকে নিয়েছে, এই দল সম্পর্কে তো অনেক কটূক্তি উনি করেছেন সিরিজ। এখন মুক্তিযোদ্ধা ধরে রাখতে পারলো না। এখন আপনি না, মুক্তিযোদ্ধা তাকে তো অলরেডি 5 বার বহিষ্কার করেছে, এবং তার মতো আমি আসলে তার বিষয়ে খুব বেশি আলোচনা করতে চাই না। এই কারণে আমি তাকে খুব বেশি ইম্পর্টেন্ট ম্যাটার মনে করি না। কারণ উনি, আমি বলতে চাই যে ওনার মুক্তিযোদ্ধা পর্যন্ত, মুক্তিযুদ্ধ চলাকালীন এবং মুক্তিযোদ্ধা হিসেবে তার প্রতি শ্রদ্ধা, ওই অংশটুকু আমি রেখে দিয়ে মেজর আখতারুজ্জামান নিয়ে যে কথাটা বলতে চাই, সেটি হচ্ছে যে উনি রাজনীতিতে একজন পরিত্যক্ত জিনিস, আমি ব্যক্তিগত মনে করি পরিত্যক্ত, এবং তাকে নিয়ে খুব বেশি আলোচনা আমি করতে চাই না। নাম্বার 2 এখানে বলি, সেটা হচ্ছে দেখুন যে উনি বলেছেন যে তারেক রহমানের নেতৃত্বে একজন মেজর আখতারুজ্জামান নীলকে নিল, এটা ইম্যাটেরিয়াল। বাংলাদেশের কোটি কোটি মানুষ তারেক রহমানকে যদি নেতা মানে, জনগণ যদি মানে, তাই ওনার কথায় কিছু যায় আসে না। কিন্তু উনি যে ক্ষোভের বহিঃপ্রকাশ ঘটিয়েছেন, এটা বোঝায় রাজনীতিতে আপনার থাকতে পারে, আপনার কি বলে যে আদর্শিক ত্রুটি হতে পারে। আমি মনে করি উনি আদর্শিক কারণে এখানে গিয়েছেন তা কিন্তু না, কিন্তু উনি একটা ক্ষোভের প্রকাশ ঘটিয়েছেন। তার মানে উনি, আমি মনে করি যে এটা প্রমাণিত যে উনি আসলে জনাব তারেক রহমানের নেতৃত্বকে ওনার পছন্দ না। এটা হতেই থাকতেই পারে, বাংলাদেশের 18 কোটি মানুষই তারেক রহমানের রাজনীতি পছন্দ করে, এমনটি নাও হতে পারে, এটা তারেক রহমান নিজে প্রত্যাশা করে না। কিন্তু বাংলাদেশের অসংখ্য কোটি কোটি মানুষ তারেক রহমান নেতৃত্বকে পছন্দ করেন, এবং সুতরাং সেটিকে নিয়ে উনি যাত্রা শুরু করেছেন। তারেক রহমান তো সমালোচনা অ্যাকসেপ্ট করেন, উনি তো যেটা জিয়া রহমান করতেন উনিও করেন। এবং আপনি অতি সম্প্রতি দেখবেন তারেক রহমান সম্পর্কে অনেক নেগেটিভ হয়েছে, কিন্তু তার উত্তরে কি, উনি কি তার বিপরীতে কটাক্ষ কোনো বক্তব্য পেশ করছেন না। আপনি অতি সম্প্রতি আপনি কয়েকটা কথা এখানে বলি, দেখুন এখানে একটা কথা আসে, যেটা রাজ্জাকি ভাই বলেছেন যে বিগত দিনে বিএনপি কিন্তু অনেকের সাথে রাজনৈতিক মোর্চা করেছে, কিন্তু যখন আপনি আমাকে ডিরেক্টলি আক্রমণ করবেন, তখন তো আমি নিশ্চয়ই চুপ থাকবো না। আমি হয়তো আপনাকে আপনার মতো করে উত্তর দেবো না, কিন্তু আমি ভদ্রোচিতভাবে অবশ্যই উত্তর দেবো। সেই দৃষ্টিকোণ আমি বলি, আপনার টাইটেল আমার মনে আর সময় দিবেন না, আমি শেষ করছি। এখানে উল্লেখ করেছে জেনারেল ইব্রাহিম সাহেব, উনি কিন্তু যোগদান করেছিলেন 24-এর নির্বাচনে, আপনারা জানেন। এবং আরেকজন ব্যারিস্টার এবং মুক্তিযোদ্ধা শাহজাহান ওমর সাহেব, উনিও করেছেন। আজকে তারা কোথায়? আমি এই ভদ্রলোক যারা, তাদের প্রতি শ্রদ্ধা রাখতে চাই, কারণ মহান মুক্তিযোদ্ধার ভূমিকা রেখেছে। আমি নিশ্চিতভাবে এই যুদ্ধে অকুতোভয় সৈনিক, তাদের প্রতি রেসপেক্ট করি, এবং তারা জীবন সায়ান্নে এসে তারা কোনো যাতে কোনো বিতর্কিত পর্যায়ে, এবং তাদেরকে আমি ওই জায়গাতেই দিতে চাই। এখন ধরেন যে আপনি যে আকাঙ্ক্ষার কথা বলেছেন, আমি মনে করি দেখুন দিন শেষে আমাদের উচিত হচ্ছে সকল রাজনৈতিক দলের উদ্দেশ্য তো জনগণের ম্যান্ডেট নেওয়া, জনগণ মন জয় করা। আমি মনে করি যে রাজনৈতিক দলগুলো যদি মনে করে যে আসলে দেশ গঠন, জাতি গঠন এবং জাতিসত্তার অস্তিত্ব নিয়ে, আমরা পার্শ্ববর্তী দেশ বলি, আমাদের অদূর দূরে দেশ বলি, প্রত্যেকটি দেশ হয়তো বাংলাদেশের অস্তিত্ব নিয়ে ষড়যন্ত্রে লিপ্ত থাকবে, কিন্তু রাজনৈতিক দল হিসেবে এই দেশের মাটি মানুষের প্রতি যাদের মমত্ববোধ আছে, তাদের উচিত হবে যে নির্বাচন এবং দেশকে ভালোবেসে দেশের মানুষকে নিয়ে সামনের দিকে অগ্রসর। অসংখ্য ধন্যবাদ অ্যাডভোকেট আবু হেনা রাজাকি। আমি কি বিষয় বলবো? জি, ধরুন আমাদের আলোচনা তো মোটামুটি শেষ হয়ে গেল। এখন আমি যেটা বলতে চাচ্ছি, যেমন আখতারুজ্জামান প্রসঙ্গটা উনি আনছেন, প্রশ্ন করছেন, উনি উত্তর দিচ্ছেন। আবার ওইদিকে কি বলে ইব্রাহিম সাহেব, তারপরে শাহজাহান সাহেব, সবাই রেসপন্সিবল লোক সবাই, এবং বেসিক্যালি 3টে লোকই কিন্তু আর্মির। একটা ইন্টারেস্টিং ব্যাপার, এখানে 3জন লোকই আর্মির, এবং তারা প্রত্যেকে জিয়াউর রহমান সাহেবের আদর্শ, মানে জিয়াউর রহমান সাহেবকে ভালোবাসতেন, শ্রদ্ধা করতেন, এ ব্যাপারে আমার কোনো ডাউট নাই।
জীবন শেষ পর্যায়ে এসে সাধারণ সাহেব এবং কর্নেল যে মেজর ইব্রাহিম সাহেব যেটা করলেন, কি অর্জন করলেন? মেজর আক্তার, না না, আক্তার সাহেব পরে আসছি, জেনারেল ইব্রাহিম সাহেব কি অর্জন করলেন? মানে যে গ্রহণযোগ্যতাটা এমনি ছিল, লেখ